প্রদানের জন্য আমাদের আজকের বিতর্কের বিষয় সামাজিক সচেতনতাই জঙ্গিবাদ মোকাবেলা করতে পারে। প্রাসঙ্গিক কারণেই প্রস্তাবনার তীব্র বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে সামাজিক সচেতনতার পাশাপাশি জঙ্গি অর্থায়ন বন্ধ করা, ধর্মীয় শিক্ষার আধুনিকরণ এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার, গোয়েন্দা এবং পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং আইনের যথাযথ বাস্তবায়নকেই জঙ্গিবাদ মোকাবেলার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করে যাব। মাননীয় স্পিকার, সম্প্রতি এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ লন্ডারিংয়ের প্রতিবেদনে জঙ্গি অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের দুর্বলতার দিকগুলো উঠে আসে। তার পাশাপাশি জঙ্গি এবং সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতার অভাবের কথাও স্বীকার করে নিয়েছেন আমাদের অর্থ এবং পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী নিজেই। মাননীয় স্পিকার, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থার মূল্যায়নে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং সন্ত্রাসী অর্থায়ন অধ্যাদেশ 2013 যথাযথ বাস্তবায়নের অভাবকেই জঙ্গিবাদের কারণ হিসেবে প্রমাণ করা হয়। বিজ্ঞ প্রতিপক্ষ এই যে সরকারের বজ্র আটনি ফসকাগেরর নীতি, এটি সংশোধন না করে শুধুমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমে কিভাবে এই জঙ্গিবাদ মোকাবেলা করবেন, উত্তর দিয়ে যাবেন। আমরা একটা প্রশ্ন নিচ্ছি প্লিজ। জি, মাননীয় স্পিকার, উনি বললেন যে এটা আসলে আন্তর্জাতিক সমস্যা নাকি সামাজিক আমার দেশের আভ্যন্তরীণ সমস্যা। আন্তর্জাতিক গোষ্ঠী কি আমার দেশে এসে হামলা করছে? জি, আমার দেশে এসে হামলা করছে। তারা কিন্তু আমার সমাজের দুর্বলতা খুঁজে বের করে সেটা ব্যবহার করে হামলা করছে। এবার আপনি এটাকে কোন ধরনের সমস্যা বলবেন? জঙ্গি অর্থায়নগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে, আপনাদের এই সব জঙ্গিবাদ এটা বাংলাদেশে ঢুকেছে আন্তর্জাতিকভাবে, এরপরে আপনারা অস্বীকার করেন এটা বৈশ্বিক সমস্যা না। আমার বাংলাদেশে যখন 264টি জঙ্গি অর্থায়ন দানকারী কমিটি সংস্থা খুঁজে পাওয়া গেছে, তারপরে কিভাবে বলেন আপনি অর্থ দান করছে বিদেশিরা? দেশে যখন খুঁজে পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে অর্থ আসছে, এটা কিন্তু সিঙ্গাপুর বাংলাদেশের ভিতরে না, বাংলাদেশের বাইরে। ফিরে যাচ্ছি আমার মূল বক্তব্যে। জঙ্গি অর্থায়ন বন্ধ করতে অর্থনীতিবিদ আবুল বারাকাতের কিছু স্বল্পমেয়াদী কৌশল, যেমন জঙ্গি অর্থায়নের উৎস সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা, জঙ্গি অর্থায়ন আইন এবং অধ্যাদেশের যথাযথ বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে মৌলবাদী অর্থনীতি বন্ধে, আর্থসামাজিক এবং রাজনৈতিক বৈষম্য কমিয়ে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে অর্থায়ন বন্ধ করলেই জঙ্গিবাদ মোকাবেলা কার্যকরী ভূমিকা পালন করবে। একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বাংলাদেশে 6500টি কাউমি মাদ্রাসার মধ্যে যেখানে 15 লক্ষ শিক্ষার্থী আছে, সেখানে সরকারের নেই কোনো নিয়ন্ত্রণ, নেই নিরাপত্তা বাহিনীর দৃষ্টি, যার ফলস্বরূপ জঙ্গিরা এই মাদ্রাসাগুলোতে খুব সফলভাবেই ঘাঁটি বেঁধেছে। শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে কিভাবে এই সমস্যা মোকাবেলা করবেন, সত্যিই তা বোধগম্য নয়। বরং এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা, কার্যকারী পদক্ষেপ এবং তার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় আনতে হবে এক আমূল পরিবর্তন। এছাড়াও মাননীয় স্পিকার, শেষ প্রশ্ন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জি, উনি বলেছেন অর্থ যোগান বন্ধ করলে জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। তাহলে তারা যে আদর্শ লালন করছে সেই আদর্শ কিভাবে তিনি ব্যাখ্যা করবেন, সেই আদর্শ কিভাবে তিনি বন্ধ করবেন? কঠোর আইন প্রণয়ন করুন, শিক্ষা নীতিমালা আমাদের সরকারের অধীনে শিক্ষা নীতিমালা সিলেবাস আমাদের দেখুন। আজকে ব্রিটিশ সিলেবাস ফলো করে এরা নাকি সচেতন হয়ে বাংলাদেশের জঙ্গিবাদ মোকাবেলা করবে। এগুলো না করে সামাজিক সচেতনতা জোর দেন, কিন্তু অন্যগুলো কখনোই প্রত্যাখ্যান করবেন না। এছাড়াও মাননীয় স্পিকার, ইংরেজি মাধ্যম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক চেতনার আলো থেকে বঞ্চিত। আমরা দেখেছি মাননীয় স্পিকার, বিএনপি এবং জোট সরকারের আমলে ক্ষমতাসীন দলের আমাদের পাঠ্যপুস্তকে আমাদের মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত করতে, আর এজন্যই একটি প্রজন্ম সম্পূর্ণভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে অন্ধকারেই থেকে গেছে। এভাবে যদি মাননীয় স্পিকার আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সঠিক ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা শিক্ষা অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে শিক্ষার্থীদের সন্ত্রাসের ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারবো। বিজ্ঞ প্রতিপক্ষ, প্রশ্ন আপনাদের কাছে, বারবার যে আইন শৃঙ্খলার বাহিনীর কাছে এতগুলো দাবি করে গেলেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত প্রশিক্ষণ না দিয়ে, সক্ষমতা না বাড়িয়ে, শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করবেন, উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ দমনের প্রয়োজন সন্ত্রাস দমন আইনের যথাযথ বাস্তবায়ন এবং জঙ্গিরা যাতে জামিনে মুক্ত হতে না পারে সেজন্য পৃথক আইন, ট্রাইব্যুনাল এবং যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা দলগতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি মাননীয় স্পিকার, যে সকল দেশে অগণতান্ত্রিক শ্রেণীবিভক্ত রাজনৈতিক সহিষ্ণুতা আছে সেখানেই হোমগ্রহণ জঙ্গিবাদের উত্থান হয়। একে মোকাবেলা করতে হলে প্রয়োজন জঙ্গি অর্থায়ন বন্ধ করা, ধর্মীয় শিক্ষার আধুনিকরণ এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার, গোয়েন্দা এবং পুলিশি সক্ষমতা বৃদ্ধি এবং আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। সবশেষে বলতে চাই, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সবাই এক হয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিহত করব জঙ্গিবাদ, এই দৃঢ় প্রত্যয় রেখে, এবং শুধুমাত্র সামাজিক সচেতনতার মাধ্যমে যে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব নয় এই দাবিটি রেখে প্রত্যাখ্যান করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। একটা রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন মাননীয় বিরোধী দলীয় সদস্য। একইভাবে সব বিরোধী দলে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন। সেই ঐক্যের ডাকে সরকার কীভাবে সাড়া দিচ্ছে, কীভাবে সাড়া দিচ্ছে না, সেটি সরকারই তার বিশ্লেষণে, তার বর্ণনায় নানাভাবে তারা বলার চেষ্টা করেছেন। আমরা জঙ্গিবাদ নিয়ে কথা বলছিলাম। সামাজিক সচেতনতাকে জঙ্গিবাদ নির্মূল করতে পারে নাকি আইন শৃঙ্খলা বা আইনের প্রয়োগের মাধ্যমে আমরা এটা নির্মূল করতে পারবো? আমরা সর্বশেষ বক্তব্য শুনবো যুক্তি খণ্ডন পর্বে। এই কারণে আমি সর্বপ্রথমেই আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সাবরিনা ইসলামের কাছ থেকে তার বক্তব্য শুনবো। মাননীয় স্পিকার, সামাজিক সচেতনতা হচ্ছে একটি বিমূর্ত বিষয়, আর এই সামাজিক সচেতনতা কোন পর্যায়ে গেলে জঙ্গিবাদ মোকাবেলা করতে পারবেন তার কিন্তু সুনির্দিষ্ট কোনো সুরেখা আছে, সরকার দল দেখিয়ে যেতে পারেননি। এবং সামাজিক সচেতনতার ঠিক কোন পর্যায়ে গেলে কোন মোকাবেলা সম্ভব এবং তা কত দিনে সম্ভব, কোন মেয়াদি পরিকল্পনা আপনারা নিয়েছেন সামাজিক তারও কিন্তু সঠিক উত্তর দিতে আপনারা ব্যর্থ হয়েছেন মাননীয় স্পিকার। যেখানে সামাজিক সচেতনতা তৈরি করে বাল্যবিবাহ কমানো যায়নি, করা হয়েছে আইন দিয়ে। যেখানে মানববন্ধন, সেমিনার, সভা আর সামাজিক সচেতনতা, তনু হত্যা বন্ধ করতে পারেনি। আরও যখন বিশ্বজিৎ হত্যা, তনু হত্যার বিচার নির্ভীতে কাঁদে, মানববন্ধন যখন কোনো কথাই আসে না, সেখানে কিন্তু আমাদের আইনের বাস্তবায়ন দরকার, আইনের কঠোর বাস্তবায়ন দরকার এবং আইন প্রণয়ন করা দরকার মাননীয় স্পিকার, শুধুমাত্র সামাজিক সচেতনতা নয়। মাননীয় স্পিকার, যেখানে দেখা গেছে যেসব দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, অসামাজিকতা তৈরি হয়, দারিদ্রতা তৈরি হয়, ক্ষমতার অসমতা তৈরি হয়, সেখানেই কিন্তু জঙ্গিবাদ মাথা ছেড়ে দিয়ে ওঠে। এমনকি আমাদের দেশে যে জঙ্গি রয়েছে, আপনারা প্রধানমন্ত্রীকে যখন প্রশ্ন করেছিলাম উনি বলেছেন জঙ্গিবাদ এটি অভ্যন্তরীণ সমস্যা, এটি সামাজিক সমস্যা। দ্বিতীয় বক্তাকে যখন প্রশ্ন করেছিলাম উনি বলেছেন এটি বৈশ্বিক সমস্যা। যদি এটি বৈশ্বিক সমস্যা হয়, যদি রাজনৈতিক জঙ্গিবাদ শুধুমাত্র বৈশ্বিক সমস্যা হতো, তাহলে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে এটিকে মোকাবেলা করতে হতো না। আর অর্থনৈতিক মোকাবেলা না করার কারণেই আজকে এই জঙ্গিবাদ মোকাবেলা করতে আপনার সামাজিক সচেতনতা ধরতে চেয়েছেন। মাননীয় স্পিকার, সামাজিক সচেতনতার মাধ্যমে শুধুমাত্র যদি আপনার জঙ্গিবাদ মোকাবেলা করবেন, প্রধানমন্ত্রী বলছেন সামাজিক সচেতনতা দিয়েই করবেন, তাহলে কেন সৌদি আরব সহ 40টি দেশের সঙ্গে আজকে চুক্তি করলো সরকার যাতে জঙ্গিবাদ মোকাবেলা করা যায়, যাতে সন্ত্রাস দমন করা যায়? তার উত্তরটি দিয়ে যাবেন মাননীয় স্পিকার। আমরা এখান থেকে প্রশ্ন করে গিয়েছিলাম রাজনৈতিক সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ কি এক জিনিস কিনা, আপনারা কিন্তু কোনো সদুত্তর দিয়ে যেতে পারেননি মাননীয় স্পিকার। আমরা প্রশ্ন করেছিলাম আপনারা নেদারল্যান্ডের সন্ত্রাসবাদকে বলছেন, জঙ্গিবাদকে কেন বলছেন না, আপনারা কোনো সদুত্তর দিয়ে যেতে পারেননি সরকারি দল। মানে সরকারি দলের প্রধানমন্ত্রী আপনি বারবার বলে গেছেন জঙ্গিবাদ মোকাবেলা করবেন সামাজিক সচেতনতা দিয়ে, আর সামাজিক সচেতনতার মধ্যেই আসবে পুলিশ, র্যাবের সচেতনতা। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন পুলিশ, র্যাব তার দায়িত্ব পালন করে সচেতনতা দিয়ে, নাকি তার পেশাদারিত্ব দিয়ে, তার দায়বদ্ধতা দিয়ে? মাননীয় স্পিকার, সেই উত্তরটি আপনারা দিয়ে যাবেন সরকারি দল। আপনারা প্রধানমন্ত্রী বলে গেছেন 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে জঙ্গিবাদ থেকে ফিরে আসলে। তার মানে কি আপনারা চাচ্ছেন 10 লক্ষ টাকা পুরস্কারের প্রলোভন দিয়ে আপনারা জঙ্গিবাদ কারো উদ্বুদ্ধ করবেন, কেউ জঙ্গি হও ফিরে আসো 10 লক্ষ টাকা পাবে? আরও জঙ্গিবাদ বাড়িয়ে দিতে চাচ্ছেন না আপনারা? নির্বাস, যে কিনা গুলশান হামলার একজন জঙ্গি, সে কিন্তু অনেক উচ্চবিত্ত ঘরের সন্তান ছিল, তাকে আপনারা কত টাকা দিয়ে ফিরিয়ে আনবেন? তার নিখোঁজ হওয়ার পিছনে জিডি করা ছিল, তারপরও তাকে কেন পুলিশ যদি সক্ষম হতো, আমাদের আইনশৃঙ্খলা কর্মী সক্ষম হতো, তাহলে 388 জন এখন নিখোঁজের তালিকা করা হয়েছে, তার মধ্যে সবাইকে ফিরিয়ে আনা সম্ভব হতো। তার মধ্যে এতদিনে কয়জনকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে সচেতনতা দিয়ে? তারপর গণমাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেখাতে হচ্ছে অভিভাবক সচেতন হন, নিখোঁজ সন্তানকে ফিরিয়ে আনুন, সেই সচেতনতা দিয়ে আপনারা কয়জনকে ফিরিয়ে দিতেছেন তার নির্দিষ্ট একটি পরিসংখ্যান এখানে দেখিয়ে যাবেন মাননীয় স্পিকার। আর যেহেতু আপনারা সচেতনতা দিয়ে একজন উকিলকে এখনো ঘরে ফিরিয়ে আনতে পারেননি, এখনো একটি জঙ্গি হামলা বন্ধ করতে পারেনি, যখন এখনো গুলশানে হামলা হয়, শোলাকিয়ায় হামলা হয় এবং হাজার হাজার লাশ আমাদের দেখতে হয়, সেই লাশের রক্তের উপর দাঁড়িয়ে আমি বলতে চাই না জঙ্গিবাদ মোকাবেলায় সামাজিক সচেতনতা যথেষ্ট। আমি বলতে চাই জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের আরও সক্রিয় হতে হবে, আমাদের স্বল্পমেয়াদী পদ্ধতি নিতে হবে এবং যাতে আমাদের আর লাশের উপর ভাসতে না হয়, রক্তে দাঁড়িয়ে আজকে অধিবেশন দাঁড়াতে না হয়, আমাদের যেন শপথ বাক্য পাঠ করতে না হয়। আমার পরিজনকে আমি আইনের হাতে তুলে দেবো, যেখানে আমরা শপথ বাক্যে বলছি আমার আত্মীয় স্বজনকে আমি আইনের হাতে তুলে দিব, সেখানে আমরা সামাজিক সচেতনতা নিয়ে আসছি। আমরা লাশের উপর দাঁড়িয়ে থাকতে চাই না, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা চাই একটি গৌরব উজ্জ্বল লাল সবুজের সোনালী বাংলাদেশ, যে দেশে থাকবে না কোনো অন্ধকার, যেখানে থাকবে নীতিবাচকতা, যে দেশে সব দেশ, সব দল জাতীয় ঐক্যমতে পৌঁছাবে, সর্বদলীয় জাতীয় ঐক্যমত হবে আমাদের প্রধান কাজ, এবং সব দল একসাথে হয়ে আমরা সবাই যেন একসাথে বলতে পারি, এই সংসদে যেন বলতে পারি জঙ্গিবাদ মোকাবেলায় আমরা হবো ঐক্য, আর দেশে থাকবে ঐক্যমত। তাই এই প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমার বক্তব্য শুরু করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় বিরোধী দলের নেতা একটা ক্ষোভের কথা বলে গেলেন, 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করার প্রসঙ্গে তিনি বললেন যে জঙ্গি হও ফিরে আসো আর 10 লাখ টাকা নাও। সরকারের এই প্রলোভনে পড়ে আবার জঙ্গি বাড়ে কিনা সেটি কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আজকের এই ছায়া সংসদে হিসাব দিতে হবে কতজন এই জঙ্গি কর্মকাণ্ড থেকে আপনারা ফিরিয়ে আনতে পেরেছেন। সবশেষে তিনি আবারও এই সোনার বাংলার লাল সবুজের পতাকাকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এই তো আমাদের সৌন্দর্য, আমাদের বিরোধী দলের পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়েছে। আমরা দেখি মাননীয় সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী এখানে রয়েছেন এই ছায়া সংসদে, তিনি তার বক্তব্য কীভাবে ওয়াইন্ড আপ সেশনে দেন। আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা নাজমুল মুর্শেদকে সর্বশেষ তার বক্তব্য প্রদান করার জন্য।
আজকে বিরোধী দলের প্রত্যেকটি বক্তাই একটি জায়গায় এসে আঘাত করলেন যে আমরা শুধুমাত্র সামাজিক সচেতনতার কথা বলছি। তিনি একবার বলছেন যথেষ্ট, আবার বলছেন শুধুমাত্র, কিন্তু আমার কোনো বক্তা কি শুধুমাত্র বলে গিয়েছে? আমরা সর্বাধিক গুরুত্বের কথা বলেছি, কিন্তু উনারা আমাদের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে সেটাকে শুধুমাত্রতে নিয়ে গিয়েছেন মাননীয় স্পিকার। এটা আজকে আমার প্রধান বিরোধিতার জায়গা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি বললেন যে আজকে ব্রিটিশ কারিকুলাম ফলো করা হয় মাননীয় স্পিকার। তাকে বলতে চাই, আজকে যখন উত্তরা থেকে এই পার্লামেন্টে উপস্থিত হওয়ার জন্য আমি আমার মন্ত্রিসভা নিয়ে রওনা দেই, তখন মাননীয় স্পিকার আমার সামনে দেখতে পারি একজন নামি দামি ইংলিশ মিডিয়ামের একজন ছাত্র তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার আশা থেকে তাকে জিজ্ঞেস করি, যেহেতু ইংলিশ মিডিয়াম নিয়ে এত কথা হচ্ছে, তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলতো স্ট্যাচু অফ লিবার্টি কোথায়? সে অতি সহজেই তার উত্তর দিয়ে দিয়েছিল, কিন্তু তাকে যখন বললাম বলতো বাংলাদেশের লিবার্টি স্কোয়ারটি কোথায়, সে কিন্তু পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর থেকে প্রমাণিত হয় আমরা কিন্তু প্রত্যেকটি ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশ স্টাডিজ বইটি বাধ্যতামূলক করেছি, তারপরেও কিন্তু এই জ্ঞান তার মধ্যে ঢুকানো হয়নি। শুধুমাত্র তার পরিবার সচেতন না, তার শিক্ষক সচেতন না, বিধায় কিন্তু সে আজকে জানতে পারেনি মাননীয় স্পিকার যে আমার দেশ সম্পর্কে জানে না, আমার সমাজ সম্পর্কে জানে না, তার তো দেশের প্রতি মমত্ববোধ সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না। আর এদের মাধ্যমে আমাদেরকে আবার ভবিষ্যতে দেখতে হবে আরেকটি গুলশান ট্র্যাজেডি মাননীয় স্পিকার। সেজন্যই আজকে আমরা সামাজিক সচেতনতার কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনি বললেন শপথ বাক্যে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। তার উপরের লাইনগুলো হয়তোবা তিনি ভুল করে মিস করে গিয়েছেন। সেখানে কিন্তু বলা হয়েছে যে আগে পরিবারকে সচেতন হতে হবে, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যেতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তিনারা আমাদের বক্তব্য এত ভুলভাবে বিশ্লেষণ করছেন যে একবার বলছেন যে আমরা এটাকে আন্তর্জাতিক সমস্যা বলেছি, একবার বলেছি সামাজিক সমস্যা। আমরা কিন্তু তা বলিনি। এর মধ্যে যে সেতু বন্ধন আছে সেটা আপনাকে বুঝতে হবে। আন্তর্জাতিক সমস্যার সৃষ্টিকারী ব্যক্তিরা যখন আমার সমাজের সমস্যা খুঁজে বের করে সেই জায়গায় আঘাত করে তাদেরকে দিয়ে আমার সমাজে হামলা করাচ্ছে, তখন সেটা আমার সামাজিক সমস্যা। আর এটা তো বৈশ্বিকভাবে কি সমস্যাই, এটা আপনাকে বুঝতে হবে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় উপনেতা একটি কথা খুব সুন্দরভাবে বলে গেলেন, বাবা মা নাকি তার সন্তানের চ্যাট বক্স চেক করতে পারবে না। তাহলে কি আমি আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেক ঘরে ঘরে সেট করে দিব যে ফেসবুক চেক করুন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যেখানে আমার একজন পুলিশের বিপরীতে মানুষ হচ্ছে মাননীয় স্পিকার 1133 জন, সেখানে তিনি কিভাবে এরকম একটি ভ্রান্ত তথ্য এখানে বললেন আমার বোধগম্য নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সর্বশেষে বলতে চাই 1971 সালে যখন আমরা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হই, তখন কিন্তু সমস্ত রাষ্ট্রযন্ত্র আমার বিরুদ্ধে ছিল। আমরা সচেতন ছিলাম, দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলাম, হাতে হাত রেখেছিলাম, বিধায় আমরা সেই স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, আজকে সময় এসেছে আমাদের আবার সচেতন হওয়ার, আরেকটি যুদ্ধের ডাক দেওয়ার, আবার সামাজিকভাবে এক হওয়ার, আবার সামাজিক ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিবাদকে রুখে দেওয়ার। মাননীয় স্পিকার, চলুন আজকে আরেকটি যুদ্ধের ডাক দেই, আবার এই জঙ্গিবাদকে আমরা রুখে দেই মাননীয় স্পিকার, আরেকটি স্বাধীনতার সূর্য আমরা ছিনিয়ে আনি মাননীয় স্পিকার। এই ডাক আজকে আমি এই সংসদে দিতে চাই। আর এই প্রস্তাব যদি এই সংসদে গৃহীত হয়, ভবিষ্যতে বিশ্ববাসী বলবে বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি অফ টেরোরিজম, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ পিস অ্যান্ড ট্যুরিজম। এই জন্যই আজকে আমরা বলছি এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ তো অবশ্যই পিস এবং ট্যুরিজমের দেশ। আমাদের দেশে এই ট্যুরিজমের কিভাবে আমরা আরও বেশি ভালো করতে পারি সেভাবে আমরা চেষ্টা করছি। শান্তির দেশ বাংলাদেশ। এদেশে পূজা পার্বণ, ঈদ, ক্রিসমাস ডে, 31 ডে, পয়লা বৈশাখ সব কিছু আমরা তো একসাথে পালন করি, আমরা ঐক্যবদ্ধভাবে পালন করি। আমরা আজকে পূজায় তার বাড়িতে যাই, আবার যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা ঈদে আমাদের বাড়িতে আসে। আমরা কোনো ভেদাভেদ দেখিনি। আমরা এবার দেখেছি এবার ঈদের সময় কি হয়েছে যে ভিন্ন ধর্মের মানুষেরা এই যে আমাদের জামাত হয়েছে, ঈদের জামাত হয়েছে, সেই জামাত তারা পাহারা দিয়েছে। আবার ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান রয়েছে, পূজা মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপে মুসলমানরা সেখানে পাহারা দিয়েছে। এই তো ঐক্য, এই তো সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যের দিকে বাংলাদেশে এগিয়ে যাবে, এটি আমাদের 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 আশা থাকলো, আমাদের প্রত্যাশা থাকলো। আমরা দেখেছি মাননীয় মন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, তিনি এসে যেটি বলার চেষ্টা করেছে একজন ইংলিশ মিডিয়ামের ছাত্র কথা বলেছে। আমি মনে করি বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদেরকেও কিন্তু আরও বেশি জোরদার করে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা দেখেছি একটা টেলিভিশন চ্যানেলে সেটি প্রকাশিত হচ্ছে। আমরা দেখেছি একজন GPA 5 পাওয়া ছাত্রকে বলা হয়েছে, তুমি বলো তো GPA এর অর্থ কি? বলতে পারে নাই। নেপালের রাজধানী কোথায়? সে বলেছে নেপচুন। তাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের জাতীয় দিবস কবে, বিজয় দিবস কবে, 21শে ফেব্রুয়ারি কবে, সে কিছুই বলতে পারে নাই। তাকে বলা হয়েছে অপারেশন সার্চ লাইট অর্থ কী? সে বলেছে অপারেশন থিয়েটারে যে লাইট ব্যবহার করা হয় সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট। সুতরাং আমাদের সকল মাধ্যমের শিক্ষা যেটি রয়েছে, বাংলা, ইংরেজি, মাদ্রাসা, সকল শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের যে পাঠ্যপুস্তকের পরিবর্তনের কথা বলছি, স্বনির্ভর বাংলাদেশের কথা বলছি, আজকে পদ্মা সেতু হচ্ছে, আজকে ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, সব কিছুকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
আমরা ফিরে আসবো আমাদের ফলাফলে, তবে তার পূর্বে আমরা আবারও চলে আসছি আমাদের হোস্ট রিদির কাছে। চলে আসছেন রিদি। ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতক্ষণ আপনারা উপভোগ করেন, আমরা সকলে উপভোগ করলাম আমাদের তরুণ বিতার্কিকদের অংশগ্রহণে। সামাজিক সচেতনতায় জঙ্গিবাদ মোকাবেলা করতে পারে শীর্ষক বিষয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, ইউসিবি পাবলিক পার্লামেন্ট এর প্রথম বিতর্ক। আমরা মনে হয় করতালির মাধ্যমে আমার বিতার্কিকদের ধন্যবাদ জানাতে পারি। চমৎকার একটি বিতর্ক আমরা দেখলাম। এবার আমরা এতক্ষণ উপভোগ করছি, আমরা সরকারি দল হিসেবে পেয়েছি বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এবং বিরোধী দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এতক্ষণ উপভোগ করেছি ডিবেট। এখন আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের বক্তব্য শুনবার জন্যে। তো আমরা চলে যাব সেই বক্তব্য পর্বে। শুরুতেই আমি জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। এই বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা নানা নামে নানাভাবে আমরা চলছে, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে, এবং সেটি বন্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোমগ্রোন জঙ্গির কথা বলেছেন। আমরা মনে করি হোমগ্রোন জঙ্গি হোক আর যে কোনো জঙ্গি হোক না কেন, সেটি প্রতিরোধে প্রতিবাদের জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা নানাভাবে বলি আমাদের এই ছেলেমেয়েরা কেন জঙ্গিদের সম্পৃক্ত হচ্ছে, তাদের কিসের অভাব, কী কারণে, কে তাদেরকে উস্কে দিচ্ছে, কে তাদেরকে ফান্ড দিচ্ছে, তারা কিসের আশায় জঙ্গিবাদের মধ্যে জড়িয়ে পড়ছে, এই সকল কিছু কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। এবং সেই ভাবনার জায়গার জন্যই এই যে সামাজিক সচেতনতার অংশ হিসাবে আজকে আমরা এই ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। সেখানে আমরা একটা কথা স্পষ্টত বলতে চাই, সেটি সরকারের একার পক্ষে কোনোভাবেই এই জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব নয়। সেখানে সামাজিক সচেতনতা দরকার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের মধ্যে আরও বেশি ইকুইপড হওয়া দরকার, ট্রেনিং দরকার। আমরা যে জঙ্গিরা রয়েছে তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য নানা রকম ওয়ার্কশপ দরকার, সেমিনার দরকার, খেলার মাঠ দরকার, কুইজ দরকার, বিতর্ক দরকার। সব কিছু মিলিয়ে আমরা আমাদের ছেলেমেয়েরা যারা আজকে উচ্চবিত্ত ঘরে রয়েছে বা যারা আজকে মধ্যবিত্ত ঘরে রয়েছে, সকলকে আমরা একত্রিত করতে চাই। আমরা খেলার মাঠ দিতে চাই। আমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি কলেজে আমরা যে ছাত্র সংসদগুলো রয়েছে, সেই ছাত্র সংসদগুলোকে আমরা কার্যকর করতে চাই। আমরা ডাকসু নির্বাচন চাই। এই সকল কিছুগুলো যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের এই জঙ্গিবাদ মোকাবেলার একটা অংশ হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমি ধন্যবাদ জানাই আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয়কে। আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন, এবং গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। এবার আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, দেশের স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ সবুরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। আমি এইরকম প্রাণবন্ত কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত আসিনি। এত ভালো লাগলো বলার মতো নেই। শুধু মানে একটা কথাই বলবো, যে বিষয়টি সামাজিক সচেতনতাই, আসল কথা হইলে সামাজিক সচেতনতাই সবচেয়ে বড় দরকার আমাদের মধ্যে। কিন্তু সেই সামাজিক সচেতনতা মুখে বললে হবে না, প্রত্যেকটা পরিবারকে সামাজিক সচেতন করতে হবে, এবং প্রত্যেক রাষ্ট্রযন্ত্রই সেটা জন্য বিরাট ভূমিকা পালন করবে। এবং আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছা মানে একটা প্রধান ভূমিকা পালন করতে পারে, যে এই ধরনের মানে বিতর্ক প্রতিযোগিতা, এই ধরনের বুদ্ধিভিত্তিক অনুষ্ঠান আরও বেশি করে প্রচার হওয়া উচিত। আমাদের সংস্কৃতি মানা আরও বেশি হওয়া উচিত। আমাদের ইউনিভার্সিটিগুলির মধ্যে খোপের ভিতরে ইউনিভার্সিটি 93-93টা ইউনিভার্সিটি, খোপের ভিতরে ধরতে গেলে অলমোস্ট ইউনিভার্সিটি, সম্ভবত একটা ইউনিভার্সিটির খেলার মাঠ নাই, একটু বসে আড্ডা দেবে এরকম জায়গা নেই, কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে এরকম কিছুই নেই। সুতরাং মন তো এইরকমভাবেই মানে একটা পথ আমরা করে দিতেছি যাতে করে মনটা কনস্ট্রিক্টেড, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। সংকুচিত মনের মানুষ কোনোদিন বড় চিন্তা, ভালো চিন্তা করতে পারবে না। সুতরাং আমাদের এই সব দিকে নজর রাখতে হবে। এইটা